প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজ করোনা নামক এক মহামারীতে পৃথিবীব্যাপী আক্রান্ত। তাই লকডাউন অবস্থায় আমরা সবাই গৃহবন্দী হয়ে আছি। যেহেতু করোনা নামক ভাইরাসটির কোনো প্রতিষেধক এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি, সেজন্য আমাদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক যে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে, আমরা সুস্থ থাকার জন্য তা অবশ্যই মেনে চলব। কারণ এই মুহূর্তে সুস্থ থাকাটাই হচ্ছে আমাদের জন্য বিশেষ প্রয়োজন। ভবিষ্যতে সুন্দরভাবে জীবনযাপনের জন্য সুস্থ থাকাটা এখন আমাদের সুস্থ থাকার জন্য নিয়মগুলো আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। যেহেতু কলেজ বন্ধ, রেগুলার ক্লাস হচ্ছে না, তোমাদের পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে। আমি আশা করব তোমরা নিজেরা বাসায় বসে পড়াশোনাগুলো চালিয়ে নেবে। আর তোমাদেরকে সহায়তা করার জন্য সরকারি বাংলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে অনলাইন কার্যক্রম চালু করা হয়েছে। তার প্রেক্ষিতে আমি মাহরুবা আক্তার, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি বাংলা কলেজ, দ্বিতীয় বর্ষ অনার্সের ক্লাস নিব। চলো আমরা ক্লাসে যাই। আজকে আমাদের আলোচনার বিষয় বিজনেস স্ট্যাটিস্টিক্স, চ্যাপ্টার 2, ক্লাসিফিকেশন, টেবুলেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ ডাটা। এই চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করছি। আমাদের যে বিষয়গুলো আজকে এখানে ডিসকাশন করা হবে তা হলো ডেফিনিশন অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড বিজনেস স্ট্যাটিস্টিক্স, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। প্রথমে আসি statistics, definition of statistics. Statistics is a method of collecting, arranging, classifying, presenting, comparing and interpreting numerical data related to specific field or events and taking decisions on the basis of conclusions. অর্থাৎ কোনো বিষয়ের অনুসন্ধান ক্ষেত্র থেকে প্রাপ্ত তথ্যসমূহকে সুবিন্যস্তকরণ, শ্রেণীবদ্ধকরণ, উপস্থাপন, তুলনাকরণ এবং ব্যাখ্যাকরণের মাধ্যমে যে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়াই হচ্ছে পরিসংখ্যান। The word statistics is used in two sense, that is singular and plural. পরিসংখ্যানকে আমরা দুভাবে ব্যবহার করে থাকি, একটা হচ্ছে একবচন অর্থে আর একটা হচ্ছে বহুবচন অর্থে। ইন প্লুরাল সেন্স স্ট্যাটিস্টিক্স ডিনোটস সাম নিউমেরিক্যাল ডাটা। বহুবচন অর্থে স্ট্যাটিস্টিক্স কতগুলো সংখ্যাতিক তথ্যকে বোঝায়। ইন সিঙ্গুলার সেন্স স্ট্যাটিস্টিক্স রেফার্স টু স্ট্যাটিস্টিক্যাল মেথড। একবচন অর্থে স্ট্যাটিস্টিক্স কতগুলো পরিসংখ্যানের পদ্ধতিকে বুঝিয়ে থাকে। স্ট্যাটিস্টিক্স আর অ্যাগ্রিগেটস ফ্যাক্টস, অর্থাৎ পরিসংখ্যান হলো কতগুলো ঘটনার সমষ্টিকে বোঝায়। এখানে একক কোনো ঘটনা নিয়ে স্ট্যাটিস্টিক্স কাজ করে না। ইট ইজ সিম্পলিফাই কমপ্লেক্স ডাটা টু মেক দেম আন্ডারস্ট্যান্ডেবল। এবং যে সকল ডাটাগুলো খুব জটিল সেগুলোকে সহজভাবে উপস্থাপন করি পরিসংখ্যানের মাধ্যমে। ইট ইজ অলসো আ টেকনিক অফ মেকিং কম্পারিজন। এবং তুলনাকরণের জন্য আমরা পরিসংখ্যানের কৌশলগুলোকে ব্যবহার করে থাকি। Then what is business statistics? When statistical method assist us to make business decision under uncertainties is called business statistics. অর্থাৎ যখন আমাদের ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণগুলো অনিশ্চয়তার মুখে পড়ে তখন আমরা পরিসংখ্যানের পদ্ধতিগুলো ব্যবহার করে থাকি। যেহেতু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিসংখ্যানের পদ্ধতিগুলো ব্যবহার করে থাকে ব্যবসায়, সেজন্য এটাকে আমরা বলছি ব্যবসায় পরিসংখ্যান বা বিজনেস স্ট্যাটিস্টিক্স। আরো তিনটা জিনিসের সংজ্ঞা সম্বন্ধে আমরা একটু জানবো, কারণ আমাদের এই তিনটা জিনিসই আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা এদের ব্যবহার পেয়ে থাকবো। প্রথমে আসছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলকে বাংলা আমরা বলে থাকি চলক। The mathematical characteristics that is able to take different values in same object is called variable. অর্থাৎ চলক হলো এমন এক ধরনের গাণিতিক বৈশিষ্ট্য যা সমজাতীয় বিষয়ে ভিন্ন ভিন্ন মান গ্রহণ করে থাকে। উদাহরণস্বরূপ আমরা দিতে পারি এজ অফ পিপল, পারচেস প্রাইস অফ প্রোডাক্ট এটসেট্রা। আর এই ভ্যারিয়েবলগুলোকে আমরা এক্স, ওয়াই, জেড ইত্যাদি দ্বারা প্রকাশ করে থাকি।
এরপর আসছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট যেটাকে আমরা বাংলায় বলি ধ্রুবক, এটা হচ্ছে এনি কোয়ান্টিটি হুইচ ক্যান অ্যাজিউম অনলি ওয়ান ভ্যালু ইজ কল্ড কনস্ট্যান্ট। অর্থাৎ যেসব রাশির মান সর্বদা স্থির বা অপরিবর্তনীয় থাকে সেগুলিকে আমরা ধ্রুবক বলে থাকি। যেমন পায়ের মান, পায়ের মান 22/7, 22/7, অর্থাৎ এই মানটা স্থির, এটা কখনই পরিবর্তন হবে না। এরপরে আসছে ডাটা। ডাটা কি বা তথ্য কি? Data is the collections of any number of related observations. It is also refers to the raw material of any statistical works. অর্থাৎ কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য পর্যবেক্ষণের মাধ্যমে যে সংখ্যার তথ্য সংগ্রহ করা হয় সেটা হচ্ছে ডাটা বা তথ্য, এবং এই ডাটা বা তথ্যটা হচ্ছে যে কোনো পরিসংখ্যানের কাজের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ আমরা দিতে পারি the weight of 3 students 60, 50, 55 respectively. It will be statistical data. অর্থাৎ তিনজন ছাত্রের ওজন যথাক্রমে 60, 50, 55, এটা হচ্ছে এক ধরনের স্ট্যাটিস্টিক্যাল ডাটা বা পরিসংখ্যানিক তথ্য। এরপরে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। বাংলায় আমরা এটাকে বলছি গণসংখ্যা নিবেশন বা গণসংখ্যা সারণী। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের সংজ্ঞায় যাওয়ার আগে আমরা একটু দেখে নেই যে কেন আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা প্রয়োজন। মনে করি 7 কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের প্রথম বর্ষের বার্ষিক পরীক্ষায় প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট বিষয়ে পাশকৃত শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের গড় বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের 7 কলেজে যে সকল শিক্ষার্থী আছে এবং তারা উক্ত বিষয়ে কে কত নম্বর পেয়েছে, নম্বর পেয়ে পাশ করেছে, সে নম্বরগুলো আমাদেরকে জোগাড় করতে হবে। তারপর সেই জোগাড়কৃত নম্বরগুলো আমরা যোগ করব এবং পাশকৃত মোট শিক্ষার্থীর সংখ্যা দিয়ে ভাগ করে আমরা গড় বের করব। তাহলে এখানে চিন্তা করে দেখো, শিক্ষার্থীদের সংখ্যা 1 জন 2 জন বা 10-12 জন না, এখানে শত শত শিক্ষার্থী আছে এবং সেই নম্বরগুলো যোগ করা একটা বিশাল ব্যাপার। সেখানে ভুলও হতে পারে, অনেক সময় আমরা সঠিক গড় বের করতেও না পারি। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের সংগৃহীত তথ্যগুলোকে সুবিন্যস্তভাবে সাজাতে হবে। এই সুবিন্যস্তভাবে সাজানোর উপায়টাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা গণসংখ্যা নিবেশন। তাহলে আমরা ডেফিনিশনে চলে যাই। দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ডাটা ইনটু গ্রুপ অর ক্লাসেস together with the number of observation in each groups on class is called frequency distribution. অর্থাৎ সংগৃহীত তথ্যসমূহে সংক্ষিপ্ত ও সহজবোধ্য করে তোলার জন্য উপযুক্ত শ্রেণীতে বিভক্ত করে প্রত্যেক শ্রেণীতে কতটি মান বা গণসংখ্যা আছে তা প্রকাশ করে যে সারণী বা তালিকা প্রস্তুত করা হয় তাকে গণসংখ্যা নিবেশন বলে। এরপর হচ্ছে আমাদের টাইপস অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। টাইপস অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে আমরা 2 ধরনের প্রকারভেদ পেয়ে থাকি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। একটা হচ্ছে ইউনিভ্যারিয়েট, একটা হচ্ছে বাইভ্যারিয়েট। ইউনিভ্যারিয়েটটা আবার 2 ধরনের, একটা হচ্ছে ডিসক্রিট আনগ্রুপড অর্থাৎ বিচ্ছিন্ন, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস গ্রুপড অর্থাৎ অবিচ্ছিন্ন। Then what is discrete? Discrete frequency distribution. The data are presented in a way that exact measurements of units are clearly indicated. Each class is distinct and separate from the other class. অর্থাৎ চলকের বিভিন্ন মানের বিপরীতে গণসংখ্যাকে ভিন্ন ভিন্নভাবে প্রকাশ করা হয়। এখানে চলকের মানের বিপরীতে অবশ্যই কোনো না কোনো গণসংখ্যা বিদ্যমান থাকে। আমরা এখানে একটি টেবিল দিয়েছি, সেই টেবিলের মাধ্যমে ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে টেবিলে দেখো নাম্বার অফ চিলড্রেন, অর্থাৎ এটা হচ্ছে চলকের মান, ভ্যারিয়েবলস, আর নাম্বার অফ ফ্যামিলিসটা হচ্ছে চলকের মানের বিপরীতে গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। তাহলে এটা হচ্ছে আমাদের ডিসক্রিট অর্থাৎ বিচ্ছিন্ন যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এভাবে আমরা এটাকে সাজিয়ে থাকি।
এরপরে আসছে আমাদের ইউনিভ্যারিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। যেটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনটা হচ্ছে দ্য ভ্যারিয়েবল হুইচ ক্যান টেক এনি ইন্টারমিডিয়েট ভ্যালু বিটুইন দ্য স্মলেস্ট অ্যান্ড লার্জেস্ট ভ্যালু ইন দ্য ডিস্ট্রিবিউশন। অর্থাৎ তথ্য সারির মানসমূহকে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করে প্রত্যেকটি শ্রেণীর অন্তর্ভুক্ত গণসংখ্যাকে আমরা তালিকাভুক্ত করা হয় এই কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনে। এই কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এক্সক্লুসিভ মেথড, একটা হচ্ছে ইনক্লুসিভ মেথড। এক্সক্লুসিভ মেথডে আমরা একটা টেবিল দিয়েছি এখানে উদাহরণস্বরূপ। দেখো এখানে প্রথম শ্রেণীটা হচ্ছে 40 থেকে 50, অর্থাৎ আমরা যদি শ্রেণী ব্যাপ্তি ধরি তাহলে আমাদের শ্রেণী ব্যাপ্তি হচ্ছে এখানে 10। তবে এক্সক্লুসিভ মেথড এই জন্য যে প্রথম তথ্য শ্রেণীর আপার লিমিট পরবর্তী শ্রেণীর হচ্ছে লোয়ার লিমিট। এখানে এক্সক্লুসিভ মেথডে আমরা 40 থেকে 50-র মধ্যে আমাদের যে ডাটাগুলো বা তথ্যগুলো থাকবে সেই মানগুলো এখানে বসাতে হবে, তবে আমরা 50টাকে ধরবো না। এখানে 40 to 49-এর মধ্যে যে তথ্যগুলো থাকবে সেগুলোকে আমরা এখানে ইনক্লুড করব। এবং এই লোয়ার আপার লিমিট এই প্রথম শ্রেণী, সেটা পরবর্তী শ্রেণীর লোয়ার লিমিট হয়ে এটা পরবর্তী শ্রেণীতে এটা আমরা সেই মানগুলো 50-র মানটা আমরা সেখানে ধরবো। এই জন্য এটাকে বলা হচ্ছে এক্সক্লুসিভ মেথড। আরেকটা মেথড হচ্ছে ইনক্লুসিভ মেথড। এখানে আমরা যে গণসংখ্যাগুলো আমরা এখানে বসাবো, মানগুলো বসাবো, সেই ক্লাসটা এখানে দেখানো হচ্ছে। অর্থাৎ 40, 49 মানে 40, 49-এর যে সংখ্যাগুলো আমাদের তথ্যতে থাকবে সেগুলো এখানে সরাসরি বসে যাবে। এজন্য এটাকে বলা হচ্ছে ইনক্লুসিভ মেথড। আচ্ছা, এরপর আরেকটা হচ্ছে বাইভ্যারিয়েট। বাইভ্যারিয়েটটা হচ্ছে a frequency table where two variables have been measured in the same set of items। অর্থাৎ গণসংখ্যা সারণীতে যখন একই সাথে দুটি চলককে প্রকাশ করা হয় তাকে বাইভেরিয়েট বা টু ওয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলে। উদাহরণস্বরূপ আমরা দিতে পারি মার্কস অবটেন বাই স্টুডেন্টস অন টু সাবজেক্ট, অর্থাৎ দুটো বিষয়ে ছাত্রদের প্রাপ্ত নম্বর, অথবা এজেস অফ হাজব্যান্ডস অ্যান্ড ওয়াইফস, স্ত্রী এবং স্বামীর বয়স। এভাবে দুটো চলককে যখন আমরা কোনো গণসংখ্যা সারণীতে উপস্থাপন করব সেটাকে আমরা বলছি বাইভ্যারিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এরপরে আমরা আলোচনায় যাব কম্পোনেন্টস অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। কম্পোনেন্টসগুলো কি কি? ক্লাস ইন্টারভেল, ক্লাস লিমিট অ্যান্ড ক্লাস বাউন্ডারিজ, সাইজ অফ ক্লাস ইন্টারভেল, মিড ভ্যালু অফ ক্লাস ইন্টারভেল, class frequency, cumulative frequency, frequency density, relative frequency, cumulative relative frequency, percentage cumulative frequency। ক্লাস ইন্টারভেলের বাংলা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। অর্থাৎ আমরা যে ক্লাস নিব, একটা শ্রেণী নিব, সেই শ্রেণীর আপার লিমিট এবং লোয়ার লিমিটের মধ্যে যে পার্থক্যটা থাকবে সেটা হচ্ছে ক্লাস ইন্টারভেল। এই ক্লাস ইন্টারভেল আবার তিন ধরনের। একটা হচ্ছে ইকুয়াল ক্লাস ইন্টারভেল, আনইকুয়াল ক্লাস ইন্টারভেল, ওপেন ক্লাস ইন্টারভেল। ইকুয়াল ক্লাস হচ্ছে যখন শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী পার্থক্য সমান থাকে। এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, দেখো 10, 20, 20, 30, 30, 40, অর্থাৎ এখানে 10 করে শ্রেণী ব্যাপ্তিটা দেখানো হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা সমান। আর আনইকুয়ালে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী পার্থক্য সমান থাকে না। একটা উদাহরণ দেখো, প্রথম শ্রেণীর 0 থেকে 100, পরেরটা 100 থেকে 500, তারপরটা 500 থেকে 1000, এরপরটা 1000 থেকে 1200, অর্থাৎ এখানে কোনো শ্রেণী ব্যাপ্তি ইকুয়াল নেই। আর ওপেন ক্লাস ইন্টারভেলটা হচ্ছে যে মুখ খোলা বা প্রান্ত খোলা যে শ্রেণী ব্যাপ্তি, সেখানে হচ্ছে যখন কোনো শ্রেণীর উচ্চ সীমা বা নিম্ন সীমার যে কোনো একটি বা দুটোই সুস্পষ্টভাবে নির্দেশ করা হয় না। অর্থাৎ এখানে নিম্ন সীমা কিংবা উচ্চ সীমা বা উভয়ই যখন নির্দেশ করা হয় না। এখানে উদাহরণ দেওয়া হচ্ছে বিলো 50, অর্থাৎ 50-র নিচে যে কোনো সংখ্যা আমরা এখানে নিতে পারি। তারপরে আবার সেটা 50, 100, 100, 150 এভাবে চলে গিয়েছে। এবং যদি প্রয়োজন হয় আরও অধিক থাকবে তাহলে সেখানে 200 অ্যাভাব দিয়ে আমরা 200-এর অধিকও মান নিতে পারি। এরপরে আসছে আমাদের ক্লাস লিমিট অ্যান্ড ক্লাস বাউন্ডারিজ। ক্লাস লিমিটটা কি? ক্লাস লিমিটটা হচ্ছে গণসংখ্যা নিবেশনের বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের প্রতিটি শ্রেণীতে একজোড়া যে সংখ্যা থাকে যার একটি বড় এবং অন্যটি ছোট। ছোটটির ওই শ্রেণীর নিম্ন সীমা আর বড়টি হয় ওই শ্রেণীর
ঊর্ধ্বসীমা বা আপার লিমিট, অর্থাৎ ছোটটা হচ্ছে লোয়ার লিমিট আর বড়টা হচ্ছে আপার লিমিট। এবং এই শ্রেণী বা ক্লাস প্রকাশের এই রূপ দুটি সংখ্যা সীমা হচ্ছে শ্রেণী সীমা, ক্লাস লিমিট। এখানে একটা উদাহরণ দেখো, আমরা উদাহরণ দিয়েছি ক্লাস কি আছে 5 to 9। এখানে লোয়ার লিমিট হচ্ছে 5, আপার লিমিট হচ্ছে 9। এরপর আসছে ক্লাস বাউন্ডারিজ। ক্লাস বাউন্ডারিজের বাংলা হচ্ছে শ্রেণী সীমানা। যদি শ্রেণী ব্যবধান ইনক্লুসিভ মেথড, আমরা আগে ইনক্লুসিভ মেথডটা করা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের শ্রেণী সীমানা নির্ণয়ের প্রয়োজন হয়। ইনক্লুসিভ মেথডে কোনো শ্রেণীর আপার লিমিট ও পরবর্তী শ্রেণীর লোয়ার লিমিটের পার্থক্য হবে 1। তোমরা দেখো যে এই উদাহরণটা হচ্ছে একটা ইনক্লুসিভ মেথডের উদাহরণ, যেখানে প্রথম শ্রেণীর আপার লিমিট 9 এবং পরবর্তী শ্রেণীর লোয়ার লিমিট হচ্ছে 10 এবং এদের পার্থক্য হচ্ছে 1। তখন যদি চলকের বা আমাদের তথ্য সারিতে কোনো ভগ্নাংশ হয়, তাহলে আমাদের এখানে কোনো একটা শ্রেণীতে ফেলা সম্ভব হয় না। সেক্ষেত্রে কি হয়, আমাদের শ্রেণী সীমানা নির্ধারণের প্রয়োজন হয়। শ্রেণী সীমানা নির্ধারণের জন্য আমরা যেটা করে থাকি তা হলো যে লোয়ার লিমিট থেকে 0.5 বিয়োগ করে এবং আপার লিমিটের সাথে 0.5 যোগ করে প্রতিটি লোয়ার ক্লাস বাউন্ডারি এবং আপার ক্লাস বাউন্ডারি নির্ণয় করা হয়। এখানে আমরা দেখো ক্লাস বাউন্ডারিজের উদাহরণ দিয়েছি, যে যেহেতু ক্লাস ছিল 5 to 9, 5 এর সাথে 0.5 বিয়োগ দিয়ে 4.5 করেছি এবং 9 এর সাথে 0.5 যোগ দিয়ে 9.5 করেছি। এটাই হচ্ছে ক্লাস বাউন্ডারি, অর্থাৎ আমরা ক্লাস লিমিট কি এবং ক্লাস বাউন্ডারি কি সেটা আমরা জানলাম। এরপরে আসছে সাইজ অফ ক্লাস ইন্টারভেল। সাইজ অফ ক্লাস ইন্টারভেল হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য আপার ক্লাস বাউন্ডারি অ্যান্ড লোয়ার ক্লাস বাউন্ডারি অফ এ ক্লাস ইন্টারভেল, অর্থাৎ একটি তথ্য শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমার পার্থক্য হচ্ছে সাইজ অফ ক্লাস বা ক্লাস ইন্টারভেল বা শ্রেণী ব্যাপ্তি। এরপর আসছে মিড ভ্যালু। মিড ভ্যালু অফ ক্লাস ইন্টারভেল। মিড ভ্যালু নির্ণয়ের জন্য আমরা তথ্য শ্রেণীর লোয়ার ভ্যালু প্লাস আপার ভ্যালুকে যোগ দিয়ে সেটার গড় বের করব, সেটা হচ্ছে আমাদের মিড ভ্যালু। এরপরে আসছে আমাদের ক্লাস ফ্রিকোয়েন্সি। ক্লাস ফ্রিকোয়েন্সি হচ্ছে দ্য নাম্বার অফ অবজারভেশন ফলিং উইথ ইন এ ক্লাস ইন্টারভেল, অর্থাৎ কোনো এক শ্রেণীর অন্তর্ভুক্ত যতগুলো মান থাকে তার সংখ্যাকে গণসংখ্যা বলে। এরপরে আসছে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা হচ্ছে যে অনেক সময় ডাটা প্রেজেন্টেশনের জন্য আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দরকার হয়। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিকে বাংলা আমরা বলে থাকি যোজিত গণসংখ্যা। যে নির্দিষ্ট শ্রেণীর পূর্বে বা পরে কতটি গণসংখ্যা আছে তা জানার জন্য আমাদেরকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নির্ধারণ করতে হয়। এখানে যে টেবিলটা দেওয়া আছে, টেবিলে দেখো একটা তথ্য সারি দেওয়া আছে, তথ্য সারি বিপরীতে ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া আছে। এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা যোজিত গণসংখ্যা আমরা দুইভাবে নির্ণয় করতে পারি, একটা হচ্ছে লেস দেন মেথড আর একটা হচ্ছে মোর দেন মেথড। লেস দেন মেথডে কি, লেস দেন মেথডে ফ্রিকোয়েন্সিগুলো উপর থেকে ক্রমাগতভাবে আমরা যোগ দিয়ে দিয়ে চলে আসতে পারি। দেখো প্রথমে আছে 5, 5 এর পরে আছে 18, তাহলে 5 + 18 23, তারপরে আছে 20, 23 এর সাথে যোগ দিচ্ছি 20, এভাবে আমরা ক্রমাগতভাবে নিচের দিকে নেমে আসছি। আর মোর দেন মেথডে আমরা মোট ফ্রিকোয়েন্সি থেকে ক্রমাগতভাবে বিয়োগ দিয়ে দিয়ে আমরা আমাদের মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা নির্ণয় করে থাকি। এরপর আসছে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। ফ্রিকোয়েন্সি ডেন্সিটি নির্ণয়ের সূত্র হলো ফ্রিকোয়েন্সি অফ এ সার্টেন ক্লাস ডিভাইডেড বাই ক্লাস ইন্টারভেল অফ দ্যাট স্পেসিফিক ক্লাস। রিলেটিভ ফ্রিকোয়েন্সি হলো ফ্রিকোয়েন্সি অফ এ সার্টেন ক্লাস ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি is equal to plus cumulative frequency divided by total frequency. Percentage frequency holo frequency of a certain class divided by total frequency into 100. Percentage cumulative frequency holo cumulative frequency of each class divided by total frequency into 100. এরপর আমরা চলে যাব কনস্ট্রাকশনস অফ কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, অর্থাৎ অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণী কিভাবে আমরা তৈরি করব। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে ডিটারমিনেশন অফ রেঞ্জ। ডিটারমিনেশন অফ রেঞ্জটা হচ্ছে
আমাদের যে তথ্য দেওয়া থাকবে, তথ্য সারি দেওয়া থাকবে, যে ডাটাগুলো থাকবে, সেই ডাটাগুলোর মধ্যে সর্বোচ্চ নাম্বার এবং সর্বনিম্ন নাম্বারটাকে চিহ্নিত করতে হবে। এরপরে সর্বোচ্চ নাম্বার থেকে সর্বনিম্ন নম্বরটি বিয়োগ দিয়ে, অর্থাৎ লার্জেস্ট ভ্যালু থেকে স্মলেস্ট ভ্যালুটি বিয়োগ দিলে আমরা যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে আমাদের রেঞ্জ, বা বাংলায় এটাকে আমরা পরিসর বলে থাকি। এর পরবর্তী ধাপ হচ্ছে ডিটারমিনেশন অফ দ্য নাম্বার ক্লাস, অর্থাৎ শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যাটা বা তথ্যমালায় যে শ্রেণী সংখ্যা থাকবে সেটা আমাদেরকে এমনভাবে বিভক্ত করতে হবে যাতে সেটা সংক্ষিপ্ত হয়, সহজবোধ্য হয়, আবার সুস্পষ্ট হয়। এত ছোট করব না যার ফলে আমাদের সিদ্ধান্ত নিতে কঠিন হবে, বা এত বড় করব না যে আমাদের হিসাব করতে কষ্ট হবে। তাহলে আমাদেরকে একটা নির্ধারিত মাত্রায় বা নির্দিষ্ট মাত্রায় আমাদেরকে এই নাম্বার অফ ক্লাসটা নির্ণয় করতে হবে। তবে বলা হয় শ্রেণী সংখ্যা 5টির কম এবং 25টির বেশি নিতে হয় না, আর আদর্শ শ্রেণী সংখ্যা হিসেবে 5টির বেশি এবং 15টির কম ধরা হয়। তবে এই নাম্বার অফ ক্লাসটা মূলত ক্লাস ইন্টারভেলের উপর নির্ভর করে। ক্লাস ইন্টারভেল বলতে শ্রেণী ব্যাপ্তি। নাম্বার অফ ক্লাস নির্ণয়ের জন্য স্টার্স নামে একজন পরিসংখ্যানবিদ সূত্র দিয়েছেন। সেই সূত্রটা হচ্ছে k = 1 + 3.322 log n, যেখানে n = টোটাল নাম্বার অফ অবজারভেশন, k হচ্ছে অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ ক্লাসেস, আর লগ হচ্ছে লগারিদম অফ 10। এবং এই লগ বের করার জন্য আমরা লগ টেবিল অথবা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। আরেকটি রুল আছে, সেটা হচ্ছে R/CI। এখানে R হচ্ছে রেঞ্জ, CI হচ্ছে ক্লাস ইন্টারভেল। অর্থাৎ মূলত ক্লাস ইন্টারভেলের উপরেই আমরা জানি যে নাম্বার অফ ক্লাসটা নির্ভর করে থাকে। এরপর আমরা যাব ডিটারমিনেশন অফ ক্লাস ইন্টারভেল, অর্থাৎ শ্রেণীব্যাপ্তি নির্ণয়। শ্রেণীব্যাপ্তি নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে যা করতে হবে যে 5 অথবা 5-এর গুণিতক, যেমন শ্রেণীব্যাপ্তিটা 10, 15, 20 ইত্যাদি হলে ভালো হয়। এবং সেক্ষেত্রে আমরা নিম্নের সূত্রগুলো ব্যবহার করতে পারি, যে উইথ বা ক্লাসের ব্যাপ্তি হচ্ছে রেঞ্জ ডিভাইড বাই নাম্বার অফ ক্লাসেস, অথবা রেঞ্জ ডিভাইড বাই 1 + 3.322 log n। এই সূত্র ব্যবহার করে আমরা ক্লাস ইন্টারভেলটা নির্ণয় করতে পারি, শ্রেণীব্যাপ্তিটা নির্ণয় করতে পারি। এরপর আসছে আমাদের ডিটারমিনেশন অফ ক্লাস লিমিট। ক্লাস লিমিটের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে যে ক্লাসের যে লোয়ার লিমিটটা থাকবে তার সাথে 0.5 অথবা 5-এর গুণিতক নেওয়া উত্তম। যেমন মনে করো কোনো তথ্য সারি সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 43 এবং ক্লাস ইন্টারভেল আমরা পেয়েছি 10, তাহলে সেক্ষেত্রে আমাদের সেই তথ্য শ্রেণীটা হবে 43 থেকে 53। কিন্তু আমাদের হিসাবের সুবিধার্থে আমরা 40 থেকে 50 পর্যন্ত যদি ক্লাসটা নিয়ে থাকি তাহলে আমাদের জন্য হিসাব করা সহজ হবে। এভাবে আমরা আমাদের শ্রেণী সংখ্যা এবং শ্রেণীব্যাপ্তি নির্ণয় করার পরে আমরা সেটিকে টালিতে চলে যাব, টেবিলে লিখবো, লিখে তারপরে টালিতে চলে যাব। এবং আমাদের একটা উদাহরণ আছে, সেই উদাহরণে কিভাবে আমরা টালি দিতে হয় সেটা আমরা দেখব, এবং এই টালিগুলো যোগ করে আমরা কি পাবো, ফ্রিকোয়েন্সি পেয়ে যাব। তাহলে চলো আমরা প্রবলেমটাতে চলে যাই। এখানে যে একটি প্রবলেম দেওয়া আছে সেখানে বলা হচ্ছে দ্য প্রফিটস অফ 30 কোম্পানিজ ফর দ্য ইয়ার 2019 আর বিলো। নাম্বার এখানে 30টা কোম্পানির প্রফিটের হিসাব দেওয়া আছে। বলছে কনস্ট্রাক্ট এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেকিং আ সুইটেবল ক্লাস ইন্টারভেল। তাহলে আমরা সলিউশনে যাই। সলিউশনে গেলে আমাদেরকে কি করতে হবে, লেট আস ডিটারমাইন দ্য সুইটেবল ক্লাস ইন্টারভেল উইথ দ্য হেল্প অফ দ্য ফলোইং ফর্মুলা। এই নিজের ফর্মুলার সাহায্যে আমরা একটা সুইটেবল ক্লাস ইন্টারভেল বা শ্রেণীব্যাপ্তি নির্ণয় করে ফেলি। তাহলে সিআই হচ্ছে রেঞ্জ বা ক্লাস ইন্টারভেল ইজ ইকুয়াল টু রেঞ্জ ডিভাইড বাই 1 + 3.322 log n। রেঞ্জটা কি, রেঞ্জ হচ্ছে হায়ার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু। এখানে হায়ার ভ্যালু কত, হায়ার ভ্যালু হচ্ছে আমাদের 95 আর লোয়ার ভ্যালু হচ্ছে 5, এবং দুটো বিয়োগ দিয়ে আমরা রেঞ্জ পেলাম 90। আর n হচ্ছে অর্থাৎ মোট গণসংখ্যা হচ্ছে বা মোট আমাদের তথ্য হচ্ছে 30টি, n ইজ ইকুয়াল টু 30। তাহলে আমরা সিআই পাচ্ছি 90 ডিভাইডেড বাই 1 + 3 × 322 log 30 ইজ ইকুয়াল টু 15.236। তাহলে আমরা ক্লাস ইন্টারভেল নিতে পারি কত, 15। সো উই ক্যান টেক 15 অ্যাজ ক্লাস ইন্টারভেল।
এখন আমরা টেবিলে চলে যাই। এখানে টেবিলটা সাজানো হয়েছে এক্সক্লুসিভ মেথডে, অর্থাৎ 5 থেকে 20 এখানে হিসাব করলে 16 আছে, কিন্তু আমরা এখানে 5 থেকে 19 ধরে আমরা এখানে হিসাব করব। যদি আমরা মূল তথ্য সারিতে চলে যাই তাহলে এখানে 5 থেকে 19-এর মধ্যে কটি সংখ্যা আছে দেখি। তাহলে এখানে 5 এবং 10, তাহলে এবং টালি দেওয়ার জন্য কি করতে, প্রথমে 5কে এখানে কাটবো, তারপরে আমাদের টেবিলে যে আমরা একটি দাগ দিব। আরেকটি আছে 10, আবার ওখানে 10টি কাটবো, তথ্য সেই 10 কাটবো, এখানে একটি দাগ দিব। একইভাবে আমরা পরবর্তী শ্রেণীতে আছে 20, 35, আমরা আমরা তথ্য সারি থেকে নিব 20 থেকে 34 পর্যন্ত যে মানগুলো আছে সেগুলো। তাহলে এখানে দেখো কি কি মান আছে, 20, 21, 30, 28, 27, 28, এভাবে আমরা বাকিগুলো টালি আকারে টালির চিহ্নগুলো দিব এবং এরপর টালিগুলো যোগ করলে আমরা কি পাবো, ফ্রিকোয়েন্সিগুলো পেয়ে যাব। তাহলে এটাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। তাহলে দেখো কত সহজভাবে এবং সুন্দরভাবে আমরা এই তথ্যগুলোকে উপস্থাপন করলাম, এবং আমাদের পরবর্তী যে কোনো ধাপের অঙ্ক করতে গেলে আমাদেরকে এভাবে ফ্রিকোয়েন্সি টেবিলগুলোকে তৈরি করতে হবে। আজকে এইটুকুই, আগামী ক্লাসে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে হোম অ্যান্ড স্টে সেফ।